হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য একটি বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি উত্তর সহ। এবার তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাই শুরু করা যাক। প্রথম 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি। প্রথম প্রশ্ন দেখো, কবির মতো মানুষ আজও বড় একলা। পরের প্রশ্ন দেখো, তুমি অত্যন্ত হীন এবং নীচ এ কথা রমেশ বলেছিল রমাকে। পরের প্রশ্ন দেখো, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতচ্ছায়া। পরের প্রশ্ন দেখো, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। পরের প্রশ্ন দেখো, ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল বকুর সেজ কাকা। পরের প্রশ্ন দেখো, পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে জীবনানন্দ দাশের রূপসী বাংলা থেকে নেওয়া। পরের প্রশ্ন দেখো, নাটোরের মহারাজার নাম ছিল জগদীন্দ্রনাথ। পরের প্রশ্ন, রমেশের কাছে কতজন কৃষক এসেছিল? 20 জন কৃষক এসেছিল। পরের প্রশ্ন দেখো, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ার। পরের প্রশ্ন দেখো, ডাম্বলের মায়ের নাম হলো কি? বেনু। পরের প্রশ্ন, এখনও প্রাণ আছে কথাটি বলেছিল ছেলেগুলো। পরের প্রশ্ন, আমার সঙ্গে এসো বাক্যটি হলো অনুজ্ঞাবাচক। পরের প্রশ্ন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হলো নির্দেশক। এবার 2 নম্বর দাগে দেখো, সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 12টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর দেখো, পাখি হলো মুক্ত ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমি কে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আর তো নিপীড়িত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছে। পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি? 100 বিঘা মাঠটাই গ্রামের একমাত্র ভরসা, কারণ সমস্ত চাষিদের কিছু না কিছু জমি তাতে ছিল। পরের প্রশ্ন দেখো, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাখানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লেগে যায়, সেজন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। পরের প্রশ্ন দেখো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। পরের প্রশ্ন দেখো, বকুর মায়ের কি কেনা ছিল? বকুর মায়ের বিকেলের শোয়ের সিনেমা টিকিট কেনা ছিল। পরের প্রশ্ন দেখো, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্ম নদীতে স্টিমারে চড়েছিলেন। পরের প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? উত্তর, সকাল সন্ধ্যায় রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানে কিছুক্ষণ থেমে যায়। পরের প্রশ্ন দেখো, সে দিকটার দরজা বন্ধ না সূচক বাক্য। উত্তর দেখো, সেদিকটার দরজা খোলা ছিল না। পরের প্রশ্ন, বকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম ছিল আদর্শ স্কুল। পরের প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর দেখো, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগায় দুপোহর ভালোবাসি শীর্ষক কবিতায় দেখা যায় জলসিঁড়ির পাশে ঘাসের মধ্যে অযত্নে বেড়ে ওঠা বুনো চালতা গাছের ডালগুলি বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়েছে। পরের প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। পরের প্রশ্ন দেখো, কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা করো। 1 নম্বর দেখো, গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়। 2 নম্বর, গল্পটি কাঁচা হাতের লেখা। এবার 3 নম্বর দাগে দেখো, নিচের যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমি মাঠটা একমাত্র চাষিদের ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবার 2 দিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠটা ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
মাঠের পূর্ব ধারে খুব বড় সরকারি বাঁধ, পূর্ব ও পশ্চিম প্রান্তে গ্রামে উঁচু। এ কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখার্জিদের। চাষিরা জমিদারদের বেনি ঘোষালের কাছ থেকে বাঁধ কেটে জল বের করে আনার আবেদন জানায়, কিন্তু 200 টাকার মাছ বিক্রি করে বলে বেনি বলে তাদের কথায় কর্ণপাত না করিয়ে তাড়িয়ে দিয়েছে। চাষিরা এই সমস্যা সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। পরে প্রশ্ন দেখো, বকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরে বাড়িতে তার পাতানো বেনুমাসি, ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। নির্মলার ছেলে বকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এইভাবেই অসময়ে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেনি। ছেলের সামনে বলেই ফেলেন যে বাবারে শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসি সামনে আসেন তখন বলতে থাকেন যে তার ভাগ্য খুবই ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তাদের বাড়িতে এসেছেন। এতদিন পর দেখা হওয়ায় নির্মলা তার আর খুবই আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দু ধরনের আচার দেখে বকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। পরের প্রশ্ন দেখো, একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতাংশটির আলোকে নাটোরের মহারাজ অতিথি বাৎসল্যের পরিচয় দাও। উত্তর দেখো, কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ি তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আক্রমণ জানান। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়া ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্স পেটারা বয়ে নিয়ে যাওয়া বন্দোবস্ত, নাটোরের বিপুল অভ্যর্থনা ও আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকে যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে দিত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজা নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিতেন। এরকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজা সমাদর বলে মনে করেছেন। পরের প্রশ্ন দেখো, ছেলের কথা শুনেই বকুর মায়ের মাথায় বজ্রাঘাত হলো কেন? ছেলে উত্তরপাড়া থেকে ভবানীপুর নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি ও বেনুমাসি ও ডাম্বলকে বকর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান বকুর মা, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে নেননি। একথা তিনি তার ছেলের সামনে বলে ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনেই হৈ হৈ করে অভ্যর্থনা অভিনয় করার পর বকু সত্য কথাটা তাদের বলে দেয়, আর তখনই অপমান লজ্জায় বকুর মাথায় যেন বজ্রাঘাত হয়। এবার 4 নম্বর দাগে দেখো, নিচে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। দেখো, প্রথম প্রশ্ন কি, গলির মোড়ে একটা গাছের পেটচ্ছায় একটি গাছ দাঁড়িয়ে আছে বলে কেন পরের পঙ্ক্তিতে তাকে গাছের পেটচ্ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা ফুল প্রাণের সামান্য আভাস ছিল না, সেটি যেন ছিল শুকনো কাঠি উপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলহীন একটি গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের পেটচ্ছায়া বলেছেন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি নগর জীবনের ক্লান্তি বিষণ্ণতা তাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলায় ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মনে আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরে প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেগ সৃষ্টি করে। সেই স্বপ্নে ভেসে ওঠে গ্রামের করুণ ছবি, রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশা পার শাড়ি পরা মেয়েটি ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া, জলসিঁড়ি নদীর ওপরে বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধক লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। পরে প্রশ্ন দেখো, কুটির খানিরে লতাপাতা ফুল মাথায় রয়েছে ঘিরে, এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, উদ্ধৃত অংশটি পল্লীকবি জসীমউদ্দীনের গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানো গাছ, বনফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতাপাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ এটি যেন প্রকৃতির অংশ হয়ে উঠেছে। পরে প্রশ্ন দেখো, ডিঙিটি বেঁধে রেখে গিয়েছে,
গিয়েছে। ডিঙি কোথায় বাঁধা রাখা আছে, ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁয় দুপোহর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। বর্ণনা হচ্ছে, ডিঙিটি ঝাঁঝরা ফোপরা অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা। ডিঙিটি প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুঁড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুল ভুলে গেছে। এবার 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান 2। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কীভাবে ভাব হয়েছিল? উত্তর, অপুর বাবা হরিহরের মাধ্যমে অপুর সঙ্গে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির ভাব হয়েছিল। গাঙ্গুলি চণ্ডীমণ্ডপে তার সঙ্গে বাবাজির দেখা হয়। বৃদ্ধা হলেও অপুর সঙ্গে তিনি তার সমবয়সীদের মতোই কথাবার্তা বলেন। তার চোখে অপুর ছিল গৌর সুন্দর। এই পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। মুখচোরা অপু বৃদ্ধার সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করতে শুরু করে। এভাবেই তাদের দুজনের মধ্যে ভাব জমে ওঠে। 2 নম্বর প্রশ্ন দেখো, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হয়েছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটা কি? লিখবে বই দেখে। পরে প্রশ্ন কি? 6 নম্বর দেখে পত্র রচনা, যেখানে একটি করতে হবে। 6, হাসপাতালের সামনে জ্বরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্র চিঠি লেখো। 2 নম্বর, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। এইটুকুই ছিল। এবার ভিডিওটি একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও ভালো করে। আশা করা যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলি আসবে সেইখান থেকে আসবে, তাই এখন থেকে খাতায় লিখে রেখে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।